ক্ষুদ্র ব্যবসায়ী সবাই কি ভালো? কেউ কি ডিফল্টার হয় না? যার যার নিজেদের দোষে সবাই ডিফল্টার হয়, অলমোস্ট সবাই। তো আজকে আমি একজন পরিচিত ব্যবসায়ীর গল্পটা বলতেছি আপনাদেরকে। সেটা হচ্ছে, ধরা যাক নাম হানিফ, মিস্টার হানিফ। সো তার একটা এসএমই ব্যবসায়ী যাকে বলে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই ব্যবসা, তার বিপি শিট যাকে বলে, মানে হলো যে ব্ল্যাক প্লেট শিট। তো এই শিটটা করে কি, যে বাস ট্রাকের যে বডি থাকে বা শিপের বডি থাকে, ফ্যাব্রিকেশনস, রুফ থাকে, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, কন্টেইনার, তারপর ট্রেইলার ফ্যাব্রিকেশন, এই সমস্ত কাজগুলোতে ব্যবহার হয়। তো এগুলো সাধারণত হয় কি, যে বিদেশ থেকে আমদানি করে স্থানীয় বাজারে কাটিং করা হয়, ট্রেডিং করা হয়। তো এটা কিন্তু আমি খারাপ বলি না, এটা কিন্তু জেনুইন একটা ব্যবসা, ঠিক আছে, ভালো একটা ব্যবসা। তো বিষয়টা হচ্ছে যে তার পণ্যটা জেনুইন, তার কাস্টমার বেস যেটা ওকে, মার্কেট রিকোজিশন যেটা ওকে, ব্যাংক ট্রানজ্যাকশন যেটা ওকে, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু তার ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে একটা সমস্যা আছে। যেমন তিনি সাপ্লায়ার, সে সাপ্লায়ারকে অ্যাডভান্স দিয়া পণ্য কিনতেন অথবা নগদ দিয়া পণ্য কিনতেন। আচ্ছা, কিন্তু বায়ারদের অনেক সময় বাকিতে উনি বিক্রি করতেন, কিনতেন নগদে, বিক্রি করতেন বাকিতে, অথবা কিনতেন বাকিতে বা অ্যাডভান্সে, বাকিতে না, অ্যাডভান্স দিয়া, কিন্তু ব্যস্ত হইতো বাকিতে। আবার কিছু পণ্য কিন্তু এভাবে সব বেচতেও পারতো না, স্টকে পড়ে থাকতো। ওকে, তো স্টক যেটা জিনিসটা, সেটা কতটুকু, রিসিভেবল যে জিনিসটা সেটা কতটুকু, আর হলো ক্রেডিট সেলস এটা কতটুকু, সব মিলে তার কিন্তু 25 লাখ টাকার একটা ওয়ার্কিং ক্যাপিটালের একটা সামঞ্জস্য যে থাকার কথা সেটা থাকলো না। কত টাকার থাকলো না? 25 লাখ টাকার একটা গ্যাপ। এটা তার হচ্ছে ক্যাপিটাল গ্যাপ, তার তৈরি হয়ে গেল। কথাটা বোঝেন। এখন ব্যাংক আসলো তাকে হেল্প করতে। ব্যাংক তার ট্রানজ্যাকশনটা দেখলো, তার রিপুটেশন দেখলো, এবং সব কিছু বিবেচনা করে, কোল্যাটারাল বিবেচনা করে ব্যাংক করলো কি, তাকে একটা 25 লাখ টাকার লিমিট দিল, যাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল লিমিট। ফ্যাসিলিটি দিল, ক্যাশ সাইকেল দিল, সেলস দিল, ট্রানজ্যাকশন দিল। এই ব্যাংকের মাধ্যমে উনি করলো কি, তার ফ্যাসিলিটিটা কাজে লাগাইলো, তার ক্যাশ সাইকেলটা খুব ইজি করে দিল, এবং হচ্ছে যে ট্রানজ্যাকশনটা তিনি সক্ষম হলেন, বাড়াইতে সক্ষম হলেন। আচ্ছা, কিছুদিন পরে তিনি বলতেছেন যে ব্যবসা বাড়তেছে, স্টক বাড়তেছে, সেলস ক্রেডিট বাড়তেছে, লিমিটটা এই জন্য বাড়ানো দরকার আছে। এটা ওনার থিঙ্কিং। তো ব্যাংক ট্রানজ্যাকশন দেখলো, তার বিজনেস গ্রোথ দেখলো, এবং যেটা করলো যে লিমিট 25 লাখ থেকে 50 লাখ করে দিল, পরে 75 লাখ করে দিল, তারপরে এটা 1 কোটি টাকা করে দিল। আচ্ছা, এ পর্যন্ত আমরা যা দেখলাম বা শুনলাম, ওকে, ইটস অল ওকে, সুন্দর। কারণ ঋণ নিছে, ভালো কথা, সেটা ব্যবসার প্রয়োজনে, ওকে। কিন্তু এরপরে জায়গা নিল কি জানেন? লো। এরপরে জায়গা নিল কি? ভুল পরামর্শ। এরপরে জায়গা নিল কি? দ্রুত বড় হওয়ার স্বপ্ন। সবচেয়ে বড় ভুল, তাকে একজন সাপ্লায়ার ধ্বংস করে দিল। কিভাবে ধ্বংস করলো বললো, সাপ্লায়ারটা বললো, তোমার তো ব্যাংক লিমিট আছে, তুমি একটা এলসি লিমিট নাও। আমার ইম্পোর্ট লিমিট তো অনেক সময় সমস্যা হয়, ফুল হয়ে যায়। তুমি তোমার নামে একটা এলসি ওপেন করবা, আমি পণ্য ইম্পোর্ট করে দিব, পণ্য ছাড়াবো আমি, বেচবো আমি, আর তোমাকে একটা পার্সেন্টেজ দিব, এলসিতে একটা পার্সেন্টেজ দিব। ওকে। তো হানিফ সাহেব ভাবলো যে আমার তো কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো রিস্ক নাই, শুধু ব্যাংক লিমিটটা আছে, সেটা আমি একজনকে দিতেছি ইউজ করার জন্য, বিনিময়ে আমি কোনো পার্সেন্টেজ যেটা আছে সেটা পাইতেছি, ভালো হলে ভালো পাইতেছি, তো একটা এক্সট্রা ইনকাম হইতেছে, সমস্যা কি? কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় মিস্টেক।
নিজের বিজনেস নিডের বাইরে সে আরেকজনের বিজনেসকে ফিনান্স করতে গেছে। এত ঠেকা কেন তার বলেন তো? সামান্য একটু পার্সেন্টেজ খাওয়ার জন্য? নিজের বিজনেসের বাইরে অন্যের বিজনেস ফিনান্স করার জন্য যে নিজের যে লিমিটটা ব্যবহার করতে দিল, একটা ছোট এসএমই ব্যবসায়ীর জন্য এটা কিন্তু মানে আনইমাজিনেবল ভয়ঙ্কর ঝুঁকি, খুবই ভয়ঙ্কর ঝুঁকিতে সে নিজেকে ফেললো। সে নিজে এটা বুঝতেও পারলো না। আচ্ছা, ভালো কথা। প্রথমে কি হইলো, ছোট একটা এলসি লিমিট নিল, ভালো কথা। কয়েকটা এলসি হইল, রিপেমেন্ট ঠিক সময় হয়েছে, ওকে, প্রথম প্রথম সব ওকে আছে। তারপরে হানিফ সাহেবের কনফিডেন্সটা একটু বিল্ড আপ করলো। সাপ্লায়ার ইনফ্লুয়েন্সটা কিন্তু আস্তে আস্তে বাড়লো, ইনফ্লুয়েন্স বাড়াই দিতেছে। কিন্তু খেয়াল রাখেন, সাপ্লায়ার এবার কইতেছে তোমার এলসির লিমিটটা বাড়াও তো হানিফ সাহেব এলসির লিমিটটা বাড়াও। পোস্ট ইম্পোর্ট ফিনান্স এটা নাও তুমি, পোস্ট ইম্পোর্ট ফিনান্স। তোমার যে জমি আছে না সাভারে, যে সম্পত্তি আছে নারায়ণগঞ্জে, চিটাগাঙে যেগুলো পড়ে রয়েছে, সেগুলো মর্টগেজ নাও। মর্টগেজ দিয়া ব্যাংক থেকে লিমিট বাইর করো। এভাবে বড় হও। বড় হওয়ার সিস্টেম তোমার করে দিলাম। মিয়া বোকা, এইভাবে বড় হইতে হয়, জানো? আচ্ছা, এখন হানিফের মাথায় ঢুকে গেল যে লিমিট বাড়াইলে বিজনেস বড় হবে। তো ব্যাংকের কাছে হানিফ সাহেব গিয়ে যুক্তি দিল যে ট্রেডিং মার্জিন তো আমার প্রবলেম হচ্ছে, কমে যাচ্ছে, আমি নিজে ইম্পোর্ট করলে প্রফিট মার্জিনটা ভালো হইব। তো ব্যাংক এটা শুই না, তার আর্লিয়ার পারফরমেন্স দেখলো, তার ট্রানজ্যাকশন দেখলো এবং কোল্যাটারাল দেখলো, দেখা এলসি লিমিট, তারপরে পোস্ট ইম্পোর্ট ফিনান্স ফ্যাসিলিটি এগুলো দিল। ধীরে ধীরে তার এক্সপোজার 5 কোটি টাকায় পৌঁছে গেল। 5 কোটি টাকা। বাইরে থেকে তো মনে হইতেছে কি, আমরা বাইরে থেকে দেখে মনে করতেছি কি ব্যবসাটা বড় হইতেছে, কিন্তু এইটার ভিতরে ভিতরে কি হইলো, অনেক রিস্ক জমতে শুরু করলো, অনেক রিস্ক। কারণ কি? কারণ সব টাকা তো তার কোর বিজনেসে নাই, তার কোর বিজনেসে সব টাকা যাচ্ছিল না। তার লিমিট সাপ্লায়ার নিছে, সাপ্লায়ার ব্যবহার করতেছে। কিছু ক্যাশ জমি, বিল্ডিং, গাড়ি এসবে চলে যেতেছে, কিছু ক্যাশ লাইফ স্টাইলে চলে যেতেছে, লাইফ স্টাইল এক্সপেন্স সেটাতে চলে যেতেছে। ব্যাংক লায়াবিলিটি বাড়তেছে, কিন্তু অ্যাকচুয়াল ক্যাশ যেটা জেনারেট হওয়ার কথা সেটা কিন্তু সেই অনুপাতে বাড়তেছে না। এখানে পয়েন্টটা খেয়াল করেন। এরপর ব্যাংক কি করলো, একটা ব্যাংক তো ওয়াইস, তারা একটা ওয়ার্নিং সিগন্যাল দেখলো যে তারা দেখলো যে সেলস টার্নওভার তো কমতেছে, ক্যাশ ফ্লো তো দুর্বল হইতেছে, ওডি লিমিট ঘুরতেছে না, এলসি ডকুমেন্টস তো আসতেছে, কিন্তু রিটায়ারমেন্টের যে রিয়েল সোর্স সেটা তো পাইতেছি না, দেখা যাচ্ছে না। ওকে, তো স্টক স্টেটমেন্টের যে ব্যাপারটা, সেই স্টেটমেন্ট অনুযায়ী যে পরিমাণ ইনভেন্টরি থাকার কথা, হ্যাঁ, যে পরিমাণ ইনভেন্টরি থাকার কথা ইন্সপেকশনে সে পরিমাণ স্টক কিন্তু পাওয়া যাইতেছে না। আচ্ছা, এতে কি হলো, শুধু বিজনেসের যে ফিগার সেটাই না, হানিফ সাহেবের কি হলো, পার্সোনাল বিহেভিয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার কিন্তু চেঞ্জ হইতেছে, অলরেডি হয়ে গেছে, পার্সোনাল বিহেভিয়ার তার চেঞ্জ হয়ে গেছে। যে মানুষ আগে সাধারণভাবে চলাফেরা করতো, সে এখন লাইফস্টাইলটা বদলায় ফেললো, গাড়ি কিনলো, বড় বিল্ডিং করলো, পোশাক আশাকে পরিবর্তন, চলাফেরায় পরিবর্তন, অপ্রয়োজনীয় এক্সপেন্স সব বাড়ায় দিল। আচ্ছা, বাইরে থেকে এগুলা সাকসেস মনে হইতে পারে, সাকসেস স্টোরি মনে হতে পারে, কিন্তু একজন ব্যাংকারের চোখে, একজন ব্যাংকার তো ওয়াইস, সে একজন এক্সপিরিয়েন্সড পারসন, তো একজন ব্যাংকারের চোখে এগুলো ছিল কাইন্ড অফ ওয়ার্নিং সিগন্যাল, আর্লি ওয়ার্নিং সিগন্যাল। আচ্ছা, কারণ কেন ওয়ার্নিং সিগন্যাল? বিজনেসের ক্যাশ ফ্লো কমতেছে, স্টক কমতেছে, রিসিভেবল বাড়তেছে, কিন্তু একই সময় লাইফস্টাইলের যে কস্ট সেটা বাড়তেছে এবং বিজনেস ফান্ড ডাইভার্ট হইতেছে নন প্রোডাক্টিভ খাতে বিজনেস ফান্ডটা ডাইভার্ট হয়ে যেতেছে। কথাটা খেয়াল করেন। এবার ব্যাংকার করলো কি, তাকে সতর্ক করলো যে দেখেন, আপনার স্টক, হানিফ সাহেব আপনার স্টক সাথে মার্চ করতেছেন, আপনার সেলস সাথে কিছুই ম্যাচ করতেছে না, আপনার স্টক, আপনার সেলস, আপনার ক্যাশ ফ্লোর যে লিমিট, এটার সাথে কিছুই কিন্তু ম্যাচ করতেছে না। হানিফ সাহেব জিনিসটা খেয়াল করেন, আপনি কিন্তু বিজনেস লাইন থেকে সরে যাচ্ছেন। ফিউচার এলসি
ফিউচার এলসি ডকুমেন্ট পোস্ট ইম্পোর্ট ফিনান্স দিয়ে রিটায়ার করতে হইলে বিজনেস ক্যাশ ফ্লো আর হচ্ছে স্টক পজিশন জাস্টিফাই করতে হয়। বিজনেস ক্যাশ ফ্লো কীরকম আর স্টকের পজিশন কীরকম এগুলো সব জাস্টিফাই করতে হয়, নাইলে ওন ক্যাশ দিয়ে ডকুমেন্টসগুলো রিটায়ার করতে হয়। আপনি কি সেটা জানেন? আপনার সেটা মাথায় আছে? হানিফ সাহেব বিষয়টা খারাপভাবে নিছে। ব্যাংক যে তাকে একটা অ্যাডভাইস দিল, ভালো অ্যাডভাইস দিল, সেটাকে প্রোটেকশন হিসেবে ব্যাংক তাকে বাঁচাতে চাইছে, প্রোটেক্ট করতে চাইছে। সেখানে হানিফ সাহেব করলো কি, প্রোটেকশন হিসেবে না নিয়ে এটাকে রেস্ট্রিকশন হিসেবে নিল। হানিফ সাহেব ভাবতেছে যে ব্যাংক তো আমাকে রেস্ট্রিকশন করতেছে, কেন 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 এই ব্যাংক আমার বিজনেস সমস্যা করতেছে, আমার বিজনেস আটকে দিতেছে। কিন্তু বাস্তবে ব্যাংক কিন্তু তাকে বাঁচাইতে চাইছিল। তো এখন সাপ্লায়ার ব্যাটায় করলো কি, সে নতুন ফাঁদ পাতলো। কীরকম? সে বলতেছে, উস্কাই দিতেছে। কীরকম উস্কানি? যে এই দেখো, এই ব্যাংক কিন্তু তোমাকে বুঝতেছে না, তুমি আমার ব্যাংকে চলে আসো, আমার রিলেশন ভালো আছে, তোমার লিমিট অনেক বাড়াই দিবে। এই সেই বইলা অংবং বুঝাইয়া হামিদ করলো কি, বেশি লিমিটের আশায় কি করলো, সে অন্য ব্যাংকে চলে গেল। নতুন ব্যাংক তার যেটা এক্সিস্টিং এক্সপোজার যেটা ছিল সেটা টেক ওভার করলো এবং লিমিটটা করলো কি, বাড়াই দিল। এখন লিমিট বাড়াই দেওয়ার কারণে যেটা হলো, ফান্ডেড এবং নন ফান্ডেড ফ্যাসিলিটি মিলায়া তার যে এক্সপোজার সেটা এক পর্যায়ে 22 কোটি টাকায় পৌঁছায় গেল। ক্যান ইউ ইমাজিন, 22 কোটি টাকা। আচ্ছা, প্রথমে ব্যাংক যেখানে সতর্ক করছিল, প্রথম ব্যাংকটা মনে আছে না, প্রথম ব্যাংকটা সতর্ক করছিল, সেখানে নতুন ব্যাংক তাকে কি করলো, খালি এক্সপ্যানশন দিচ্ছিল। তো হানিফ সাহেব ভাবলো যে এটাই ভালো, এটা সাকসেস, এটা বিজনেস, এটা গ্রোথ, এটা ভালো। এটা হানিফ সাহেব কিন্তু ভাবতেছে, সে কিন্তু বোকা। কিন্তু এটা যে একটা ডেথ ট্র্যাপ, বাস্তবে এটা ছিল একটা ডেথ ট্র্যাপ, ভয়ঙ্কর ডেথ ট্র্যাপড, সেটা তার মাথায় আসতেছিল না। তো নতুন ব্যাংকে গিয়ে সাপ্লায়ারের কন্ট্রোল তো আরও বেড়ে গেল। এখন তো সাপ্লায়ার নিজেই রাজা, সব কিছু রাজা, সে কন্ট্রোল দেখাইতে শুরু করলো। সে হানিফের নামে এলসি হইতেছিল, এখন বিজনেস ডিসিশনে বড় অংশে বিজনেস ডিসিশনটা কে নিচ্ছিল, সাপ্লায়ার। হানিফের পরিবর্তে নিচ্ছিল কে, সাপ্লায়ার এখন তাকে কইলো, তুমি এখন ইম্পোর্টার, ওকে, তুমি বড় বায়ারদের কাছে মাল দাও, আমি বায়ার ইন্ট্রোডিউস করাই দিই তোমাকে, কেমন হয় বলো তো? হানিফ বলো, ও ফাইন, চমৎকার, তুমি ইন্ট্রোডিউস করাই দাও। আচ্ছা, তো পরিচয়ের ভিত্তিতে কিছু বায়ারের কাছে বড় অঙ্কের পণ্য গেল। খেয়াল রাখেন, অনেক ক্ষেত্রে পোস্ট ডেটের চেক দেওয়া হইলো, 7 দিনের ক্রেডিট দেওয়া হইলো। হানিফ ভাবতেছে, ও ভালোই তো, সমস্যা কি, রিস্ক কম। আচ্ছা, 7 দিনের পেমেন্ট 10 দিনে গেল গা, 10 দিনের পেমেন্ট 15 দিনে গেল, চিন্তা করেন। তারপর 1 মাস, তারপরে ফোনই বন্ধ, তারপর অ্যাড্রেস পাওয়া যেতেছে না, এক পর্যায়ে চেক ডিজোনার হয়ে গেল, 15 কোটি টাকার রিসিভেবল আটকাই গেল। ক্যান ইউ ইমাজিন? এরপর ওই হানিফ করলো কি, ওই বোকা হানিফ সাপ্লায়ারের কাছে গেল, সাপ্লায়ারকে বলতেছে, আপনি তো আমার বায়ার ইন্ট্রোডিউস করাই দিছিলেন, আপনার বিশ্বাসে আমি মাল দিছিলাম, এখন আমার বাঁচান। সাপ্লায়ার এবার কইলো, আমি তো খালি ইন্ট্রোডিউস করাই দিছি, মাল তো বিক্রি করছেন আপনি, বায়ার যাচাই করছেন আপনি, দায়িত্ব আপনার, সবই আপনার। ব্যাস, হইল, খেল খতম, গেম ওভার, টাটা বাই বাই। আমি তখন বুঝলো যে যার উপর ভর কইরা 25 লক্ষ টাকার জেনুইন ক্যাপিটাল থেকে 22 কোটি টাকা, 25 লক্ষ টাকার জেনুইন ক্যাপিটাল থেকে 22 কোটি টাকার এক্সপোজার আমি ঢুকছি, যার উপর বেস কইরা, যার ভরসা কইরা, সেই মানুষটা তো আর আমার পাশে নাই। হানিফ রিয়েলাইজ করলো, মরার সময় রিয়েলাইজ করলো। এরপরে কি হইলো, পতন শুরু হইলো। স্টক নাই, রিসিভেবল নাই, এলসি লায়াবিলিটি তৈরি হইতেছে, পোস্ট ইম্পোর্ট ফিনান্স ওভার ডিউ বাড়তেছে, ওডি স্ট্যাগনেন্ট হয়ে যেতেছে, চেক ডিজোনার হয়ে যেতেছে। ব্যাংক এখন কি করবে? এখন ব্যাংক বসে থাকবে না, সে রিকভারি অ্যাকশন শুরু করবে। আচ্ছা, ভালো কথা, মর্টগেজ প্রপার্টি যা আসিল অকশনে তুললো, কিন্তু সম্পত্তি বিক্রি কইরাও লায়াবিলিটি পুরোপুরি কভার হইল না। এক সময় যে হানিফ সাহেব একজন সম্মানিত এসএমই ছিলেন, তিনি লিগ্যাল প্রেশার, চেক ডিফল্ট, অকশন নোটিশ, সোশ্যাল এম্বারাসমেন্টের কারণে
তিনি এখন শেষ, জাস্ট শেষ। এই গল্পটা আসলে কোনো হানিফের একক গল্প না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যারা আমরা এসএমই এন্টারপ্রেনার করতে চাচ্ছি। শিক্ষাটা কি? একজন ভালো এসএমই কিভাবে খারাপ হয়ে যায়, কিভাবে ডিফল্ট করে, সেটা হইতেছে সবসময় কিন্তু আসলে ভালোই থাকে। ফ্রড দিয়ে কিন্তু শুরু হয় না, সব কিছু ভালো দিয়ে শুরু হয়। অনেক সময় শুরু হয় জেনুইন বিজনেস দিয়ে, তারপরে গ্রোথ দিয়ে শুরু হয়, গ্রোথ আসে, তারপরে লিমিট বাড়ায়, এই লিমিট এনহ্যান্সমেন্ট হয় যেটাকে বলে, তারপরে অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স বাড়ে, তারপরে আসে লাইফস্টাইল চেঞ্জ, তারপরে আসে ডাইভারশন, যেটাকে ডাইভারশন কিভাবে করা যায়, তারপরে আসে সাপ্লায়ারদের নানান মানে প্যারা ইনফ্লুয়েন্স যাকে বলে, তারপর আসে ব্যাংক টেক ওভার। ওই যে ব্যাংক টেক ওভার করলো, প্রথম ব্যাংক ভালো লাগে নাই, ভালো কথা ভালো লাগে নাই, পরে খারাপ ব্যাংকে যায় টেক ওভার করলো, তারপরে বেশি লিমিটের লোভ মোহ, তারপরে ক্যাশ ফ্লো একদম কোলাপস করে গেল। এগুলোই তৈল আমাদের আলোচনার মধ্যে, তো এগুলোই ছিল, তাই না? তো এই কঠিন সত্য তাহলে কি শিখলাম আমরা? যে লিমিট বাড়লে বিজনেস বড় হয় না। নাম্বার ওয়ান, বিজনেস ক্যাপাসিটি না বাড়লে লিমিট গ্রোথ আসলে কিছু না। বিজনেস ক্যাপাসিটি না বাড়লে লিমিট গ্রোথ আসলে একটা লায়াবিলিটি গ্রোথ, আর কিছু না। তারপরে শিখলাম কোল্যাটারাল থাকলেই লোন সেফ না। অর্থাৎ লোন রিপেমেন্টের আসল সোর্স কি? লোন রিপেমেন্টের আসল সোর্স হচ্ছে বিজনেস ক্যাশ ফ্লো, বিজনেস ক্যাশ ফ্লো। তারপর শিখলাম সাপ্লায়ার কন্ট্রোলিং যেসব ফিনান্স, সাপ্লায়ার ড্রিভেন ফিনান্সিং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। নিজের লিমিট দিয়ে অন্যের বিজনেস ফিনান্স করলে বড়োয়ার যে বড় করছে, বড়োয়ার ধীরে ধীরে কন্ট্রোলটা কিন্তু হারায় ফেলায়। তারপর শিখলাম কি? যে ব্যাংক মনিটরিং সবসময় কিন্তু খারাপ না, সবসময় কিন্তু বাধা নয়। ব্যাংক মনিটরিং কিন্তু আপনার ভালোর জন্য। অনেক সময় ব্যাংকারের কড়াকড়ি বড়োয়ারকে ডিফল্টার হাত থেকে বাঁচায়। ব্যাংক কড়াকড়ি হইলে বড়োয়ার ডিফল্টার হয় না। এটা কিন্তু ডিফল্ট থেকে বাঁচানোর শেষ চেষ্টা, একদম আইসিইউ, যেটা ব্যাংক ট্রাই করে। আচ্ছা, লাইফস্টাইল চেঞ্জ, এটা সবচেয়ে বড় ওয়ার্নিং সিগন্যাল। বিজনেস দুর্বল কিন্তু গাড়ি আছে, বাড়ি আছে, লাইফস্টাইল এক্সপেন্স আছে, এগুলো বাড়তেছে, এগুলো হচ্ছে ক্রেডিট রিস্ক, এগুলো হচ্ছে ওয়ার্নিং সিগন্যাল, স্পষ্ট ওয়ার্নিং সিগন্যাল। আচ্ছা, রিসিভেবল ম্যানেজমেন্ট না থাকলে ইম্পোর্ট বিজনেস শেষ, দ্রুত ভেঙে পড়ে। পোস্ট ডেটের চেক, ভার্বাল অ্যাসিউরেন্স, পরিচিত বায়ার, কোনোটাই আসলে গ্যারেন্টি না, কোনোটাই আসলে গ্যারেন্টি না। রিপেমেন্টের গ্যারেন্টি তারা হইতে পারে না। এই হানিফ তার মূল কারণ শুধুমাত্র মার্কেট স্লোডাউন ছিল না, তার মূল কারণ ছিল লোভ, তার মূল কারণ ছিল, তার পতনের মূল কারণ ছিল লোভ, তার পতনের মূল কারণ ছিল হচ্ছে যে ভুল পরামর্শ, ওভার লেভারেজ, ফান্ড ডাইভারশন, লাইফস্টাইল ইনফ্লেশন, সাপ্লায়ার ডিপেন্ডেন্সি, উইক রিসিভেবল কন্ট্রোল অ্যান্ড নিজের বিজনেসের ওপর কন্ট্রোল হারানো। এই জন্য একজন ব্যাংকারের জন্য কি শিক্ষা? একজন ব্যাংকার, অ্যাজ এ ব্যাংকার, যে অ্যাকাউন্ট আজ রেগুলার সেটা আগামী দিনে হইতে পারে এনপিএল। যদি ক্যাশ ফ্লো, যদি স্টক, যদি এন্ড ইউজ, যদি বড়োয়ার বিহেভিয়ার ঠিকমতো মনিটর করা না হয়। এজন্য এসএমই ব্যবসায়ীর জন্য শিক্ষাটা কি তাহলে? যে ব্যাংক লিমিট বিজনেসের অক্সিজেন হইতে পারে, মেবি হতে পারে, কিন্তু ভুল ব্যবহার করলে সেটা ডেড ট্র্যাপড হয়ে যায়। এটা হচ্ছে একজন এসএমইর সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত। কেননা হানিফ একসময় ভাবতো লিমিট বাড়লে বুঝি বিজনেস বড় হবে, কিন্তু শেষ পর্যন্ত হানিফ বুঝলো যে ব্যবসা বড় হয় আসলে ডিসিপ্লিন দিয়ে। নো লিমিট দিয়ে ব্যবসা বড় হয় না। সবচেয়ে বড় কথা, কোনো কিছুই খারাপ না যদি আপনি কোনো বাটপারের পাল্লায় না পড়েন। শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক গাইডেন্স পাইলে, কোনো বাটপারের পাল্লায় না পড়লে আপনি টিকে গেলেন। ধন্যবাদ।